প্রতিদিন সকালে ওই একই ট্রাফিক জ্যামে আটকে থাকা, কিংবা ধরুন অফিসের কফি মেশিনটা হঠাৎ নষ্ট হয়ে গেল। হ্যাঁ, খুব পরিচিত দৃশ্য। একদম তাই। আর এসব নিয়ে আমরা সবাই টুকটাক বিরক্তি প্রকাশ করি, এটা খুব সাধারণ একটা ব্যাপার। চারপাশের পরিস্থিতি যখন মনের মতো হয় না, তখন অভিযোগ করাটাই তো মানুষের সবচেয়ে সহজাত প্রবৃত্তি, তাই না? হ্যাঁ, তা তো বটেই। এটা আমাদের মজ্জাগত। কিন্তু এই খুব সাধারণ আর আপাতদৃষ্টিতে নিরীহ মনে হওয়া অভিযোগগুলো কিভাবে নীরবে একটা প্রতিষ্ঠানের লক্ষ কোটি টাকা আর একই সাথে মানুষের ব্যক্তিগত স্বাস্থ্য ধ্বংস করে দিচ্ছে, সেটা নিয়ে কিন্তু খুব একটা কথা হয় না। একদম ঠিক বলেছেন। ব্যাপারটা বেশ উপেক্ষিতই থেকে যায়। আর ঠিক এই জায়গাটাতে আমরা আজকের এই গভীর বিশ্লেষণে আলো ফেলতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল জন গর্ডনের লেখা বেস্টসেলার বই দ্য নো কমপ্লেনিং রুল, পজিটিভ ওয়েজ টু ডিল উইথ নেগেটিভিটি অ্যাট ওয়ার্ক এর একটি চমৎকার সারসংক্ষেপ। জন গর্ডন তো অ্যাটলান্টা ফলকন্স আর ফরচুন 500 কোম্পানিগুলোর একজন বেশ স্বনামধন্য পরামর্শদাতা। হ্যাঁ, ঠিক। তিনি কর্পোরেট সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তবে আমাদের আজকের এই তাত্ত্বিক অনুসন্ধান কিন্তু শুধু একটা বইয়ের গুণগান গাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অবশ্যই না। বইটির মূল তত্ত্বের পাশাপাশি আমরা কিছু কঠোর মনস্তাত্ত্বিক এবং সমালোচনামূলক গবেষণাপত্র নিয়েও কথা বলবো। আমাদের আজকের প্রধান লক্ষ্য হল কর্মক্ষেত্রে আর ব্যক্তিগত জীবনে এই নেতিবাচকতার আসল প্রভাবটা আসলে কতটুকু সেটা বোঝা, এবং এটি কিভাবে দূর করা যায়। ঠিক। আর জোরপূর্বক সবসময় ইতিবাচক থাকার চেষ্টা কি আসলেই মঙ্গলজনক কিনা তার একটা সম্পূর্ণ এবং ভারসাম্যপূর্ণ চিত্র তুলে ধরাই হল আমাদের আজকের এই আয়োজনের মিশন। এই আলোচনাটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিন্তু অত্যন্ত জরুরি, কারণ আমরা সবাই কোনো না কোনোভাবে নেতিবাচকতার চক্রে আটকে পড়ি। হ্যাঁ, তা তো পড়ি। আজকের এই অনুসন্ধানে আমরা শুধুমাত্র কি ঘটে তা দেখব না, বরং এর পেছনের মানে, ওই কেন, এর উত্তরটা খোঁজার চেষ্টা করব। সাধারণ একটা অভিযোগ কিভাবে ডমিনো এফেক্টের মতো পুরো একটা প্রতিষ্ঠানের কর্মপরিবেশ বা একজন মানুষের ব্যক্তিগত জীবনকে খাদের কিনারায় নিয়ে যেতে পারে, সেটা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করাটা বেশ কৌতূহলোদ্দীপক হবে। এই ডমিনো এফেক্ট বা চেন রিয়াকশনের ব্যাপারটা বইয়ের শুরুতেই খুব চমৎকারভাবে একটা গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ওই হোপের গল্পটা, তাই না? হ্যাঁ, হোপ। গল্পের প্রধান চরিত্র, সে একজন কর্মজীবী নারী আর সিঙ্গল মাদার। এমনিতেই তো তার জীবনে অনেক চাপ থাকার কথা। একদম। তো একদিন সকালে ট্রাফিক জ্যামের কারণে তার অফিসে পৌঁছাতে মাত্র 10 মিনিট দেরি হয়। আচ্ছা। কিন্তু অফিসে পা রেখেই সে বোঝে যে সেখানে রীতিমতো একটা ভয়াবহ ঝড় বয়ে যাচ্ছে। সে যে কোম্পানিতে কাজ করে তার নাম হলো ইজেড টেক। ইজেড টেক, হ্যাঁ। তো সেখানে তখন চরম অস্থিরতা, কারণ তাদের তৈরি করা কম্পিউটারের ব্যাটারিতে নাকি আগুন ধরে যাচ্ছে। মানে আক্ষরিক অর্থেই আগুন? হ্যাঁ, আক্ষরিক অর্থে। পরিস্থিতি এতটাই খারাপ যে কোম্পানির সিইও ড্যান জাতীয় টেলিভিশন এবং মিডিয়ার সামনে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। হোপের এক সহকর্মী এই পুরো মিডিয়া পরিস্থিতিকে অ্যাট্যাক ডগস বা আক্রমণাত্মক কুকুরের পালের সাথে তুলনা করেছে। কারণ কোম্পানির শেয়ারের দাম তো হু হু করে নিচে নামছিল। ঠিক তাই। আর এদিকে মার্কেটিং ভিপি ওয়েন এবং ম্যানুফ্যাকচারিং প্রধান কেন এই সংকট সামাল দিতে গিয়ে নিজেদের মধ্যে চরম দ্বন্দ্ব আর দোষারোপের খেলায় মেতে উঠেছে। এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, এই যে বোর্ডরুমের বিশৃঙ্খলা বা মিডিয়ার আক্রমণের ঘটনা, এটা আসলে একটা বাহ্যিক সংকট। বাইরে থেকে যা দেখা যাচ্ছে। একদম। বাইরে থেকে দেখলে যে কারো মনে হবে ইজেড টেক কোম্পানির সবচেয়ে বড় আর একমাত্র সমস্যা হলো ওই ত্রুটিপূর্ণ ব্যাটারিগুলো। কিন্তু আসল সমস্যা তো অন্য জায়গায়। হ্যাঁ, গল্পের ভেতরে একটু গভীরভাবে তাকালে দেখা যায় সিইও ড্যান অত্যন্ত সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর একটা বিষয় উপলব্ধি করতে পেরেছেন। তিনি বুঝতে পারেন যে ওই ব্যাটারি বিস্ফোরণের কারণে কোম্পানির যে ক্ষতি হচ্ছে তার চেয়ে বহুগুণ বেশি ক্ষতি হচ্ছে কোম্পানির ভেতরের, ওই নেতিবাচকতা বা নেগেটিভিটির কারণে। আচ্ছা। যখন কোনো প্রতিষ্ঠানে বড় ধরনের সংকট তৈরি হয় আর নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সাথে সাধারণ কর্মীদের যোগাযোগের একটা বিশাল ব্যবধান তৈরি হয়, তখন সেই অবস্থাকে ড্যান আখ্যায়িত করেছেন কমিউনিকেশন ভয়েডস হিসাবে। যোগাযোগের শূন্যস্থান। ঠিক। আর মানুষের মনস্তত্ত্বের একটা অদ্ভুত দিক হলো সে কোনো শূন্যতা পছন্দ করে না। হ্যাঁ, এটা খুব সত্যি। যখন সঠিক তথ্যের অভাব থাকে তখন সেই শূন্যস্থান খুব দ্রুত গুজব, ভয় আর নেতিবাচকতা দিয়ে পূরণ হতে শুরু করে।
ড্যানের মতে এই নেতিবাচকতা হল ক্যান্সারের মতো, যা একবার শুরু হলে খুব দ্রুত পুরো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে এবং ভেতর থেকে প্রতিষ্ঠানটিকে একেবারে ফাঁপা করে দেয়। এই নেতিবাচকতার আর্থিক ক্ষতির পরিমাণ শুনলে কিন্তু রীতিমতো চমকে উঠতে হয়। বইটিতে এমন কিছু পরিসংখ্যান দেওয়া হয়েছে যা যে কোনো কর্পোরেট নেতার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। পরিসংখ্যানগুলো আসলেই বেশ ভয়ঙ্কর। আমরা তো অফিসে বসে সহকর্মীদের নিয়ে অভিযোগ করা বা গসিপ করাটাকে অনেক সময় একদম নির্দোষ আড্ডা বলে ধরে নিই, কিন্তু পরিসংখ্যানে দেখা যাচ্ছে এই ক্রমাগত নেতিবাচক মনোভাব আর অভিযোগের কারণে কর্মীদের উৎপাদনশীলতা মারাত্মকভাবে কমে যায়। আর এর ফলে মার্কিন অর্থনীতিতে প্রতি বছর $250 থেকে $300 বিলিয়ন ক্ষতি হয়। $300 বিলিয়ন? এটা বিশাল একটা অঙ্ক। বিশাল অঙ্ক। আর শুধু আর্থিক ক্ষতি না, মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব আরও ভয়াবহ। একটা বিস্ময়কর তথ্য হল চিকিৎসকদের কাছে যাওয়ার প্রায় 90% কারণই হল স্ট্রেস বা মানসিক চাপ। আর কর্মজীবীদের ক্ষেত্রে এর প্রধান কারণগুলোর একটা হলো এই বিষাক্ত পরিবেশ। একদম ঠিক। সহকর্মীদের নেতিবাচক আচরণ মানসিক চাপের খুব বড় একটা কারণ। এই পরিসংখ্যানগুলো আসলে ইমোশনাল কন্টেজিয়ন বা আবেগগত সংক্রমণের ধারণাকে প্রতিষ্ঠিত করে। আবেগগত সংক্রমণ বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? ধরুন একজন একক নেতিবাচক কর্মীও কিন্তু পুরো একটা দলের মনোবল পুরোপুরি ভেঙে দিতে পারে। যখন দলের একজন সদস্য ক্রমাগত অভিযোগ করতে থাকে, তখন তা অন্যদের ওপরও মানসিক চাপ সৃষ্টি করে। মানে এটা ছোঁয়াচে রোগের মতো? ঠিক তাই। এর ফলে মনোযোগ নষ্ট হয়, কাজে ভুলের মাত্রা বাড়ে এবং পরিশেষে গ্রাহকরাও সেই নেতিবাচক প্রভাবটা অনুভব করতে পারেন। দীর্ঘমেয়াদে এটা শুধু কোম্পানির আয়ই কমায় না, বরং কর্মীদের শারীরিক সুস্থতাও কেড়ে নেয়। কিভাবে? মানে শারীরিকভাবে কিভাবে ক্ষতি করে? অতিরিক্ত স্ট্রেস হরমোন বা কর্টিসলের মাত্রা বেড়ে গেলে তা সরাসরি মানুষের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। ড্যান যখন এই পুরো বিষয়টা আর এর ভয়াবহতা উপলব্ধি করতে পারলেন, তখন তিনি বুঝতে পারলেন যে শুধু ব্যাটারি ঠিক করলে হবে না, কোম্পানির সংস্কৃতিকেও ঠিক করতে হবে। একদম। আর এই কঠিন কাজটা করার জন্যই তিনি হোপকে দায়িত্ব দিলেন। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় বিড়ম্বনাটা। হ্যাঁ, সেটাই। যাকেই দায়িত্ব দেওয়া হলো, সেই হোপের নিজের জীবনই তখন একটা ধ্বংসস্তূপের মতো। একদিকে অফিসে এত বড় একটা চাপ, অন্যদিকে তার ব্যক্তিগত জীবনের অন্তহীন সংগ্রাম। সে তো একজন সিঙ্গেল মাদার ছিল। হ্যাঁ, স্বামী চলে যাওয়ার পর একা হাতে 2 টিনেজার সন্তানকে বড় করার দায়িত্ব তার উপর। প্রতিদিনের তীব্র ট্রাফিক জ্যাম আর এর পাশাপাশি নিজের গুরুতর অসুস্থতার, বিশেষ করে ক্যান্সারের ভয় তাকে মানসিকভাবে একেবারে বিপর্যস্ত করে তুলেছিল। সে তো সবসময় অভিযোগ করত, তাই না? হ্যাঁ, তার অভিযোগ করার প্রবণতা এতটাই বেড়ে গিয়েছিল যে সে সারাক্ষণ শুধু নিজের দুর্ভাগ্য নিয়ে কথা বলত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তার মেয়ে লরেনও তার এই অতিরিক্ত অভিযোগ করার অভ্যাসের কারণে ভীষণ বিরক্ত হয়ে যায়। এটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। আর সারাদিনের ক্লান্তি আর হতাশা থেকে সাময়িক মুক্তি খুঁজতে হোপ দিনের শেষে মদের আশ্রয় নিতে শুরু করে। সে মূলত একাকিত্ব আর ক্লান্তির এক বিষাক্ত চক্রে আটকে পড়েছিল, যেখান থেকে বেরোবার কোনো রাস্তায় সে দেখতে পাচ্ছিল না। হোপের এই ব্যক্তিগত সংগ্রামগুলো আসলে অত্যন্ত বাস্তব আর অনেকের জীবনের সাথেই খুব মিলে যায়। নেতিবাচকতা কিভাবে মানুষকে তার প্রিয়জনদের থেকেও বিচ্ছিন্ন করে ফেলে, হোপ তার একটা নিখুঁত উদাহরণ। একদম। যখন মানুষ নিজের হতাশার কষ্ট থেকে বাঁচার জন্য ক্রমাগত অভিযোগ করতে থাকে, তখন তার চারপাশের মানুষেরা এক পর্যায়ে সেই মানসিক চাপ আর নিতে পারে না। তারা দূরত্ব বজায় রাখতে শুরু করে। ঠিক, তারা ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। ফলে অভিযোগকারী ব্যক্তি আরও বেশি বিচ্ছিন্ন এবং একাকী হয়ে পড়ে, যা তাকে আরও বেশি নেতিবাচক করে তোলে। এটা একটা সেলফ ফুলফিলিং প্রফেসি বা শতপূরণকারী ভবিষ্যৎবাণীর মতো কাজ করে। শুয়ে বসেছিল। তখন সেখানে এক সিকিউরিটি গার্ডের সাথে তার কথা হয়। ওই স্নুপির গল্পটা? হ্যাঁ, ওই গার্ড হোপকে বিখ্যাত কার্টুন চরিত্র চার্লি ব্রাউনের কুকুর স্নুপিকে নিয়ে একটা ছোট্ট গল্প শোনায়। স্নুপি সবসময় যে কোনো খারাপ পরিস্থিতিতে পড়লে ভাবত পরিস্থিতি এর চেয়েও তো খারাপ হতে পারত। এটা খুব গভীর একটা কথা। এই ছোট্ট আর আপাতদৃষ্টিতে খুব সাধারণ গল্পটা হোপের চিন্তাধারায় বিরাট বড় একটা ধাক্কা দেয়। এই পার্কের দৃশ্যটি পুরো গল্পের অন্যতম শক্তিশালী একটা দিক। এখানে মূলত দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভ পরিবর্তনের মনস্তাত্ত্বিক শক্তিটা ফুটে উঠেছে। আচ্ছা।
কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটিতেও এই ধরনের কৌশল ব্যবহার করা হয়, যাকে বলা হয় কগনিটিভ রিফ্রেমিং। মানে পরিস্থিতি দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলা। একদম, শুধুমাত্র পরিস্থিতির দিকে তাকানোর ভঙ্গিটা সামান্য বদলে ফেললে যে মানুষের মানসিক চাপ কতটা কমে যেতে পারে, এই স্নুপির অ্যানালজি সেটাই প্রমাণ করে। ঘটনাটি একই থাকছে, কিন্তু সেই ঘটনাকে ব্যাখ্যা করার পদ্ধতি বদলে যাচ্ছে। হ্যাঁ, ঘটনা তো আর বদলাচ্ছে না। ঠিক, একজন মানুষের চাইলেই নিজের মনস্তত্ত্বের এই ছোট্ট পরিবর্তনটুকু ঘটিয়ে চারপাশের নেতিবাচক পরিবেশ থেকে বেরিয়ে আসার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি পার হতে পারে। পার্কের ওই কথোপকথন হোপের মনে একটা চিন্তার বীজ বুনে দিয়েছিল। ঠিকই, কিন্তু আসল পরীক্ষাটা অপেক্ষা করছিল হাসপাতালে। এর পরপরই হোপ তার ক্যান্সারের টেস্ট করাতে হাসপাতালে যায়। ক্যান্সারের ভয় মানুষকে কতটা দুর্বল করে দেয় তা তো সহজেই অনুমেয়। হ্যাঁ, আর সেখানেই তার পরিচয় হয় জয়েস নামের এক কর্মীর সাথে। জয়েস হোপের কথাবার্তা শুনে কোনো ধরনের রাগঢাক ছাড়াই তাকে সরাসরি ক্রনিক কমপ্লেনার বা দীর্ঘস্থায়ী অভিযোগকারী হিসেবে আখ্যায়িত করেন। জয়েস তো তাকে একটা বিখ্যাত উক্তিও মনে করিয়ে দিয়েছিল। হ্যাঁ, বিখ্যাত আমেরিকান ফুটবল কোচ লু হোলসের একটা অত্যন্ত বাস্তব উক্তি: অধিকাংশ মানুষই আসলে অন্যের অভিযোগ শুনতে পছন্দ করে না। খুব রূঢ় কিন্তু চরম সত্যি কথা। জয়েস হোপকে বলেন যে জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষের সামনে সবসময় দুটো রাস্তা খোলা থাকে। একটি হলো ইতিবাচক রাস্তা, যা উন্নত স্বাস্থ্য, সুখ ও সাফল্যের দিকে নিয়ে যায়, আর অন্যটি হলো নেতিবাচক রাস্তা, যা শুধু ব্যর্থতা, রোগব্যাধি আর একাকিত্বের দিকে টানে। জয়েসের এই কথাগুলো বেশ রূঢ় শোনালেও এর ভেতরের সত্যটা খুব গভীর। এটা মানুষকে স্মরণ করিয়ে দেয় যে আমরা প্রতিদিন নিজেদের অজান্তেই যে আচরণগুলো করছি তা আসলে এক ধরনের সচেতন বা অবচেতন নির্বাচন। মানে আমরা নিজেরাই বেছে নিচ্ছি। হ্যাঁ, অভিযোগ করা মানে অবচেতনভাবে সেই নেতিবাচক রাস্তাকেই বারবার বেছে নেওয়া। মানুষের মস্তিষ্ক অভ্যাসের দাস। বারবার অভিযোগ করলে মস্তিষ্কের নিউরাল পাথওয়েগুলো সেভাবেই তৈরি হয়, যার ফলে সবকিছুতেই শুধু খারাপ দিকটা চোখে পড়ে। একদম তাই। তখন সবকিছুতেই শুধু নেতিবাচক দিকটাই আগে চোখে পড়ে। জয়েস মূলত হোপকে বোঝানোর চেষ্টা করেন যে ইতিবাচক রাস্তাটি সবসময় সবার জন্যই খোলা থাকে। প্রয়োজন শুধু সচেতনভাবে সেই রাস্তায় পা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া। আর সেই ইতিবাচক পথে সচেতনভাবে ফিরে আসার জন্যই জয়েস হোপকে একটা অভিনব আর বেশ চ্যালেঞ্জিং ধারণার কথা বলেন। ধারণাটির নাম হল কমপ্লেনিং ফাস্ট বা অভিযোগের উপবাস। ব্যাপারটা শুনতে যতটা অদ্ভুত, বাস্তবে প্রয়োগ করা তার চেয়েও অনেক বেশি কঠিন। হ্যাঁ, এটি হল একদিন, এক সপ্তাহ বা এক মাস ধরে সম্পূর্ণ সচেতনভাবে কোনো ধরনের অভিযোগ না করার একটা অনুশীলন। শুরুতে মাত্র একদিন বা এমনকি কয়েক ঘন্টা থেকে শুরু করে ধীরে ধীরে এই সময়সীমা বাড়াতে হয়। এই অভিযোগের উপবাস পদ্ধতিটির মূল উদ্দেশ্য কিন্তু একদিনে সাধু বা মহাপুরুষ হয়ে যাওয়া নয়। তা তো অবশ্যই না। এর প্রধান উদ্দেশ্য হল মানুষকে তার নিজের চিন্তাভাবনা আর মুখের কথার প্রতি চরমভাবে সচেতন করে তোলা। যখন কেউ সচেতনভাবে সিদ্ধান্ত নেয় যে সে আগামী কয়েক ঘন্টা কোনো অভিযোগ করবে না, তখন সে প্রথমবারের মতো রিয়ালাইজ করে যে সারাদিনে সে কতবার নেতিবাচক কথা বলতে যাচ্ছিল। এটা তো এক ধরনের মাইন্ডফুলনেস প্র্যাকটিস বলা যায়। একদম ঠিক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়টা হল এই পদ্ধতিতে অভিযোগগুলোকে পুরোপুরি মুছে ফেলার কথা বলা হয়নি, বরং সেগুলোকে সংকেত বা সিগন্যাল হিসেবে ব্যবহার করার কথা বলা হয়েছে। অভিযোগকে সংকেত হিসেবে ব্যবহার করা, বিষয়টি একটু ভেঙে বলা প্রয়োজন মনে হয়। কারণ সাধারণত আমরা অভিযোগ বলতে শুধু ঘ্যাং ঘ্যান করাকেই তো বুঝি। খুব সহজ করে যদি বলি, প্রতিটি অভিযোগ আসলে আমাদের অবচেতন মনের একটা বার্তা। এটা আমাদের বুঝিয়ে দেয় যে বর্তমান পরিস্থিতিতে আমরা ঠিক কি চাই না। আচ্ছা। আর আমরা কি চাই না সেটা যখন পরিষ্কার হয়ে যায়, তখন সেই জায়গা থেকে খুব সহজেই সিদ্ধান্ত নেওয়া যায় যে আমরা আসলে কি চাই। যেমন ধরুন, কেউ যদি অভিযোগ করে যে অফিসে এত বেশি মিটিং থাকে যে আসল কাজ করার সময় পায় না, এই অভিযোগের ভেতরের সংকেত হল ওই কর্মী আসলে নিরবিচ্ছিন্ন কাজের পরিবেশ চায়। চমৎকার উদাহরণ। অর্থাৎ অভিযোগগুলো আমাদের শুধু সমস্যার দিকে তাকিয়ে না থেকে সমাধানের দিকে মনোযোগ ঘোরাতে সাহায্য করতে পারে। এগুলো এক ধরনের অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। জন গর্ডনের বইটিতে এই সিগন্যালগুলোকে বাস্তবে প্রয়োগ করার জন্য বেশ কিছু চমৎকার হাতিয়ার বা টুলের কথা বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় টুলটি হল বাট পজিটিভ টেকনিক। এটা খুব কাজের একটা টুল। হ্যাঁ, এটি নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় রূপান্তর করার খুব সাধারণ
কিন্তু কার্যকর উপায়ে। যেমন ধরুন, প্রতিদিন সকালে জ্যাম ঠেলে অফিসে যাওয়ার সময় কেউ হয়তো ভাবছে, আমি প্রতিদিন 1 ঘন্টা ট্রাফিক জ্যাম ঠেলে ড্রাইভ করে অফিসে যেতে একটুও পছন্দ করি না। হুম। কিন্তু আমি কৃতজ্ঞ যে আমার একটা চাকরি আছে এবং আমার ড্রাইভ করার মতো একটা গাড়ি বা সামর্থ্য আছে। এই ছোট্ট কিন্তু শব্দটাই পুরো পরিস্থিতির দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। নয়? এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। বাইরে থেকে দেখলে একে আত্মপ্রতারণা মনে হতেই পারে, কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে এটা আসলে কৃতজ্ঞতাবোধ বা গ্র্যাটিটিউড চর্চার একটা উপায়। আচ্ছা। ট্রাফিক জ্যাম কমানো আমাদের হাতে নেই, কিন্তু সেই জ্যামে বসে নিজের রক্তচাপ বাড়ানো বা কমানোটা তো আমাদের হাতে আছে। হ্যাঁ, তা ঠিক। এই পদ্ধতিটি মূলত পরিস্থিতি পরিবর্তনের জন্য নয়, বরং পরিস্থিতির প্রতি আমাদের নিজস্ব প্রতিক্রিয়া বা রেসপন্স নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে। তবে গল্পের এই পর্যায়ে এসে আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তাত্ত্বিক অংশে প্রবেশ করা প্রয়োজন। হ্যাঁ, আমাদের মনস্তাত্ত্বিক সমালোচনাগুলোতে যেতে হবে। একদম। একটা সম্পূর্ণ এবং ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ করার জন্য আমাদের শুধু বইটির ইতিবাচক দিকগুলো নিয়ে মেতে থাকলেই তো চলবে না। এর পেছনের মনস্তাত্ত্বিক সমালোচনাগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। অবশ্যই। কারণ হপ শুরুতেই দৃঢ়ভাবে বিশ্বাস করত যে মনের ক্ষোভ প্রকাশ করা বা ভেন্টিং মানসিক স্বাস্থ্যের জন্য খুব জরুরি। হ্যাঁ, সে তো ভেন্টিংয়ের পক্ষে ছিল। কিন্তু জয়েস তার বিরোধিতা করে বলেছিলেন, ক্ষোভ প্রকাশ করলে তা সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে কেবল নেতিবাচকতায় বাড়ায় এবং মস্তিষ্কে ক্ষোভের প্যাটার্ন স্থায়ী করে। আর ঠিক এই জায়গাটাতেই বইটির তত্ত্বের সাথে আধুনিক মনস্তত্ত্বের একটা বড় ধরনের সংঘাত দেখা যায়। সংঘাতটা খুব স্পষ্ট। একদিকে জন গর্ডনের তত্ত্ব বা জয়েসের চরিত্রটি বলছে সব ধরনের অভিযোগ আর ক্ষোভ প্রকাশ বন্ধ করে দিতে, কিন্তু অন্যদিকে মনস্তাত্ত্বিক গবেষণার দৃষ্টিকোণ থেকে দেখলে বাস্তব জীবনে অন্ধের মতো সব অভিযোগ বন্ধ করে দেওয়াটা কি আসলেই স্বাস্থ্যকর? এটা একটা বিরাট প্রশ্ন। আজকাল কর্পোরেট দুনিয়ায় জোর করে সবকিছুতে ইতিবাচক থাকার এই প্রবণতা কিন্তু অনেকেই বিষাক্ত ইতিবাচকতা বা টক্সিক পজিটিভিটি বলে আখ্যায়িত করছেন। এই টক্সিক পজিটিভিটির বিষয়টা বুঝতে হলে আমাদের গবেষণার দিকে তাকাতে হবে। আমরা যদি বিখ্যাত জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি এর দিকে তাকাই, সেখানে ক্রিং ও নীলকের মতো গবেষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণাপত্রে দেখা যায় যে জোর করে আবেগ চেপে রাখা বা ইমোশনাল সাপ্রেশন মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। ইমোশনাল সাপ্রেশন মানে আবেগকে জোর করে দমিয়ে রাখা। ঠিক। এটাকে খুব সহজে একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। ধরুন, আপনি গাড়ি চালাচ্ছেন আর হঠাৎ ড্যাশবোর্ডে চেক ইঞ্জিন লাইট জ্বলে উঠল। আচ্ছা। এখন পজিটিভ থাকার নামে আপনি যদি ওই লাল সতর্কবাতির উপর একটা হাসিমুখের স্মাইলি স্টিকার লাগিয়ে দেন, তাহলে ড্যাশবোর্ড দেখতে হয়তো ভালো লাগবে, কিন্তু ভেতরে ভেতরে গাড়ির ইঞ্জিন একদিন বিস্ফোরিত হবেই। দারুণ একটা উদাহরণ। মানে সমস্যাটা তো আর স্টিকার দিয়ে ঢেকে রাখা যাচ্ছে না। একদমই না। ইমোশনাল সাপ্রেশন ঠিক এই কাজটাই করে। যখন মানুষ তার প্রকৃত নেতিবাচক আবেগ বা কষ্টগুলোকে প্রকাশ করার জায়গা পায় না, তখন সেই চাপা আবেগগুলো ভেতরে ভেতরে মানুষকে আরও বেশি একাকিত্ব, বিষণ্ণতা এবং পরিশেষে চরম বার্ন আউটের দিকে ঠেলে দেয়। এই ড্যাশবোর্ডের উদাহরণটা যদি আমরা ইজেড টেক কোম্পানির পরিস্থিতির সাথে মিলিয়ে দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়। হ্যাঁ, তাদের ওই ব্যাটারির সমস্যাটা। তাদের কম্পিউটারের ব্যাটারিগুলো যখন ফাটতে শুরু করেছে, তখন কর্মীরা সবাই যদি সব ঠিক হয়ে যাবে, আমরা কোনো অভিযোগ করব না, চলো সবাই মিলে হাসি খুশি থাকি বলে বসে থাকত, তাহলে তো কোম্পানি আরও দ্রুত এবং নিশ্চিতভাবে ধ্বংসের দিকে এগিয়ে যেত। অবধারিতভাবে। এখানে নোবেলজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনেমানের বিখ্যাত বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোয়ের কথা প্রাসঙ্গিকভাবেই চলে আসে। কাহনেমানের তত্ত্ব অনুযায়ী বাস্তব ও যৌক্তিক অভিযোগগুলোকে এড়িয়ে গেলে আমাদের চিন্তার প্রক্রিয়ায় এক ধরনের অন্ধত্ব বা কগনিটিভ বায়াস তৈরি হয়। আর তার ফলে আসল কাঠামোগত সমস্যার তো কোনো সমাধানই হয় না। একদম ঠিক। কাহনেম্যানের এই তত্ত্বটা এখানে একেবারে যথাযথ। সমস্যাকে অস্বীকার করা আর ইতিবাচক থাকা এই দুটি মোটেও এক জিনিস নয়। পজিটিভ সাইকোলজির অন্যতম প্রধান প্রবক্তা মার্টিন সিলিগম্যানও ঠিক এই কথাটিই বলেছেন। তিনি কি বলেছেন? তার মতে মানুষের সুস্থ মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষোভ প্রকাশ মানে ভেন্টিং এবং ইতিবাচকতার মধ্যে একটা চমৎকার ভারসাম্য থাকা প্রয়োজন। একতরফা বা ওয়ান সাইজ ফিটস অল ইতিবাচকতা সবার জন্য সমানভাবে কাজ করে না। মানে সব পরিস্থিতিতে অন্ধ ইতিবাচকতা খাটে না। ঠিক তাই। কখনো কখনো অভিযোগ করাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গঠনমূলক হতে পারে।
বিশেষ করে যখন সেই অভিযোগটি কোনো গুরুত্বপূর্ণ ত্রুটি সংশোধনের উদ্দেশ্যে করা হয়। এই দীর্ঘ আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে আমাদের মূল লক্ষ্য অভিযোগ করা পুরোপুরি বন্ধ করে দেওয়া হওয়া উচিত নয়, বরং আমরা কিভাবে এবং কেন অভিযোগ করছি সেটাই হলো আসল বিবেচ্য বিষয়। উদ্দেশ্যটা পরিষ্কার থাকতে হবে। হ্যাঁ, পার্থক্যটা বুঝতে হবে। ক্রনিক কমপ্লেনিং বা উদ্দেশ্যহীনভাবে শুধু সহানুভূতি কুড়ানোর জন্য ঘ্যান ঘ্যান করা এবং গঠনমূলক অভিযোগ বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্যে। যখন কোনো অভিযোগের উদ্দেশ্য হয় কেবল পরিবেশ ভারী করা বা নিজের দায়িত্ব এড়ানো, তখন তা ওই আইজেড টেকের ক্যান্সারের মতোই কাজ করে। কিন্তু যখন অভিযোগের পেছনে উদ্দেশ্য থাকে একটা সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করা এবং তার সমাধানের রাস্তা খোঁজা, তখন সেটি শুধু ব্যক্তি নয়, পুরো প্রতিষ্ঠানের উন্নতির জন্য সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। একদম। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা অনেকগুলো ভিন্ন ভিন্ন দিক নিয়ে একটা সম্পূর্ণ যাত্রার মধ্য দিয়ে গেলাম। একদিকে আমরা দেখলাম কিভাবে শুধুমাত্র দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তন করে স্নুপির মতো পরিস্থিতি আরও খারাপ হতে পারত ভেবে বা বাট পজিটিভ টেকনিক ব্যবহার করে আমরা আমাদের প্রতিদিনের চারপাশের পরিবেশকে অনেক বেশি সহনশীল ও সুন্দর করে তুলতে পারি। আর নেতিবাচকতা যে আক্ষরিক অর্থেই আমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি করছে এবং আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দিচ্ছে, তা তো আমরা পরিসংখ্যান থেকেই দেখলাম। হ্যাঁ, আবার অন্যদিকে আমরা মনস্তাত্ত্বিক গবেষণার দৃষ্টিকোণ থেকে এও বুঝতে পারলাম যে অন্ধভাবে সবকিছু ইতিবাচক ভাবার বদলে বাস্তবতাকে স্বীকার করার সাহস থাকাটা কতটা জরুরি। আবেগকে জোর করে চেপে রেখে টক্সিক পজিটিভিটির ফাঁদে পা না দিয়ে একটা সুস্থ ভারসাম্য বজায় রাখাই হল সুস্থতার চাবিকাঠি। একদম সঠিক। এই জ্ঞানগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগানো খুব কঠিন কিছু নয়। পরের বার যখন কাজের প্রচণ্ড চাপে বিরক্তি লাগবে, তখন শুধু হতাশ না হয়ে সেই বিরক্তিটাকে একটা সিগন্যাল বা সংকেত হিসেবে দেখা যেতে পারে। সমস্যা চিহ্নিত করে শুধু অভিযোগের বাক্স না খুলে সমাধানের একটা প্রস্তাব নিয়ে কথা বলা শুরু করলেই হয়তো অনেক বড় পরিবর্তন আনা সম্ভব। হ্যাঁ, আর এই পরিবর্তনের কথা মাথায় রেখে আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমি একটা নতুন এবং সম্পূর্ণ ভিন্ন ভাবনার খোরাক রেখে যেতে চাই। আমরা এতক্ষণ জানলাম যে অভিযোগ করা মানে হলো এটা বুঝতে পারা যে আমরা আসলে কি চাই না। তাহলে কি পৃথিবীর সবচেয়ে সফল প্রতিষ্ঠানগুলো অভিযোগ পুরোপুরি বন্ধ করার বদলে একটা নতুন পথের সূচনা করতে পারে না? কেমন সেটা? ধরুন, কর্মীদের অভিযোগগুলোকে নেতিবাচক বলে দমন করার পরিবর্তে কোম্পানিগুলো যদি কর্মীদের জন্য স্ট্রাকচার্ড কমপ্লেনিং সেশন বা নিয়মতান্ত্রিক অভিযোগের সময় চালু করে। এটা তো দারুণ একটা আইডিয়া। এমন একটা সুরক্ষিত পরিবেশ যেখানে কর্মীরা নির্ভয়ে তাদের যৌক্তিক ক্ষোভগুলো প্রকাশ করবে, কাঠামোগত ত্রুটিগুলো নিয়ে কথা বলবে এবং সবাই মিলে একসাথে বসে সেই অভিযোগগুলোকে উদ্ভাবন বা ইনোভেশনের হাতিয়ার হিসাবে ব্যবহার করে সমাধান খুঁজবে। হ্যাঁ, এতে করে সমস্যাগুলো অনেক দ্রুত সমাধান হবে। জোর করে মুখ বন্ধ রাখার চেয়ে নিয়মতান্ত্রিকভাবে মুখ খোলাটা কি একটা প্রতিষ্ঠানকে আরও দ্রুত উন্নতির শিখরে নিয়ে যেতে পারে না? এই প্রশ্নটি আজ ভাবনার জন্য রেখে যাচ্ছি। এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। আশা করি আজকের এই বিশ্লেষণাত্মক আলোচনাটি প্রতিদিনের জীবন ও কর্মক্ষেত্রের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় নতুন কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করবে। আমাদের সাথে এই গভীর অনুসন্ধানে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।